প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দেশের সতর্ক অবস্থা, যুদ্ধ অবস্থা, রাজনীতি, রাষ্ট্রচিন্তা, করিডোর, অনেকগুলি বিষয় এসে হাজির হয়েছে। আপনারা সকলেই অবগত আছেন। তো এখন আমি দুটো করে ভিডিও বানাই, একটা সকালে একটা বিকেলে। মানে আজকে রাত হয়ে গেছে, কারেন্ট ছিল না। এইমাত্র আমি ভিডিও করতেছিলাম, তখন 2 থেকে 3 মিনিটের মাথায় ভিডিওর কারেন্ট চলে যাওয়ায় কাজটা শেষ করতে পারি নাই। তাই আপনাদের সাথে ভিডিওটা নতুন করে শুরু করলাম। যাই হোক, নিশ্চয়ই আপনারা গত 2 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছেন করিডোর বিষয় সংক্রান্ত। করিডোর থেকে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে, এতদিন সবাই জানতেন কিন্তু কেউ প্রকাশ্যে বলতেন না, কারণ সেই ভালো বক্তা যে জানে কখন তাকে কোথায় থামতে হবে কথা বলার সময়। তো এখন সবাই বলতে শুরু করেছে, আমিও বলতে শুরু করেছি। অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদেরকে সবসময় শেষে বলতে হয়, শেষে জানতে হয়। এবং তিনি আরেকটি কথা বলেছেন, করিডোরের বিষয়টা তিনি খোলামেলা বলেছেন। মানবিক করিডোর আরাকান বিদ্রোহী আর্মিদের জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। আর একটা বিষয় তিনি বলেছেন যে আমাদের সীমান্ত নিয়ন্ত্রণের অন্যদের নিয়ন্ত্রণে। এই কথা যদি অন্য কেউ বলতেন, শেখ হাসিনা বলতেন বা খালেদা জিয়ার সরকার বলতেন, তাহলে পরিস্থিতিটা কেমন হতো? যাক, সেদিকে যাচ্ছি না। আমি টোটাল বিষয়টা বলতে চাই। এখন আজকে আবার ডক্টর ইউনূস সাহেব বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে বলেছেন যে আমাদেরকে আপনার থাকতে হবে, সতর্ক এবং প্রস্তুতিমূলক থাকতে হবে। যুদ্ধ হচ্ছে পাকিস্তান ভারত, আমাদের সতর্ক থাকা বিষয়। অবশ্য পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এখানে কিন্তু শুরু হয়েছে আগে। আমি বারবার বলতাম যে ক্রাম বোর্ড খেলা যারা জানেন, যে থার্ড পকেটটা হলো এখানে। চীন কি চায় সবাই জানে, পাকিস্তান কি চায় সবাই জানে, ভারত কি চায় সবাই জানে, কিন্তু রাশিয়া কি চায় সবাই জানে, কিন্তু আমেরিকা কি চায় সেটা কেউ জানে না। সেই না জানা বিষয়টাই হলো আমাদের এই থার্ড পকেট, অর্থাৎ আমাদের আরাকান কক্সবাজার সীমান্ত। এখানে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের বা ইসলামী রাজনৈতিক দলগুলিরা একটা আরাকানের মুসলিম রাষ্ট্র চায়, রোহিঙ্গা রাষ্ট্র আর কি। কিন্তু তারা জানে না আরাকান আর্মি, বিদ্রোহী আর্মিরা আরাকানের 85% দখল নিয়েছে। অর্থাৎ মায়ানমার সামরিক জান্তা সেখানে শুধু রাজধানীতে টিকে আছে। এখন এই আরাকান আর্মি কিন্তু বুদ্ধিস্ট, এবং আরাকানের জনসংখ্যার 60% হলো বুদ্ধিস্ট, 35% রোহিঙ্গা মুসলিম, 5% অন্যান্য। এখন সেখানে বাংলাদেশের মিশনটা কি? সেখানে রোহিঙ্গাদের ফেরত আদৌ নিতে পারবে? যদি আরাকান স্বাধীনও হয়, তারপরও কি রোহিঙ্গারা ফেরত যাইতে পারবে? সেখানে আরো জানা থাকা দরকার যে আরাকানে বুদ্ধিস্ট এবং মুসলিমদের, রোহিঙ্গাদের একটা দীর্ঘদিনের পুরনো ঐতিহাসিক বিবাদ, দ্বন্দ্ব। যেই দ্বন্দ্বে কিন্তু শেষ পর্যন্ত নোবেল লরিয়েট অং সান সুকিও কিন্তু এই বুদ্ধিস্টদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আরাকান আর্মি দখলে, বিদ্রোহী আর্মিদের দখলে আরাকান, সেটা কিন্তু বুদ্ধিস্টদের দখলে। সেখানে এই রোহিঙ্গারা যেতে পারবে না। বরঞ্চ এমনও হতে পারে ফেরত যেতেও পারে, আমি আগাম বলা ঠিক না। এমনকি 6 লক্ষ রোহিঙ্গা এখন আছে আরাকানে, সেটা আবার এখানে না এসে পড়ে, তাহলে কিন্তু আমরা এখানে বাংলাদেশ তার মানচিত্র হারাবে। সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কেবল ভারতের 7 সিস্টার্স নিয়ে ভাবলে হবে না, চীনের কাশ্মীর, চীনের অরুণাচল নিয়ে ভাবলে হবে না, পাকিস্তানের বেলুচিস্তান, পাকিস্তানের সিন্ধু নিয়ে ভাবলে হবে না। আমাদের অংশ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আজকে ভাবা যায়, কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমাদের সীমান্ত নিয়ন্ত্রণের বাইরে।
করিডোর বিষয়টা পরিষ্কার করেছেন। হ্যাঁ, করিডোর হচ্ছে। এখান থেকে কি মানবিক করিডোর, মানবিক করিডোর থেকে, মানবিক শব্দটা এমনভাবে ব্যবহার করা হয় যে সবকিছু মানবিক বলে চালিয়ে দেওয়া যায়। মানবিক স্ত্রী পাওয়া যায়, মানবিক বিপ্লব হয়, মানবিক অনেক কিছু হয়। ইতিমধ্যে আপনারা জানেন অতীতে মানবিক শব্দ নিয়ে অনেক কথা অনেক উঠেছে। এখন এই মানবিক করিডোর দিয়ে কাদেরকে সাহায্য করা হবে? একটা স্বাধীন সার্বভৌম দেশের বিদ্রোহী সেনাদের। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্যের সাথে আপনার উদ্দেশ্য কি? তাদেরকে কি খাদ্য সরবরাহ করা হবে না অস্ত্র সরবরাহ করা হবে? হ্যাঁ, জাতিসংঘের অনুরোধে, জাতিসংঘের 50 নম্বর আর্টিকেলে কিন্তু এই কথা উল্লেখ নাই, কিন্তু অনুরোধ আছে আমাদের কাছে। বিষয়টি অপরিষ্কার না, এখন আর অপরিষ্কার না, বিষয়টি এখন পরিষ্কার। আরাকান প্রদেশ কাচিন, কাচিনে আছে চীন লিবারেল, চীন ন্যাশনাল ফ্রন্ট। আমাদের এখানে আছে কুকি চীন। এখন আমাদের সীমান্ত নিয়ন্ত্রণের বাইরে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এখন তো আমরা বলতেই পারি আমাদের সেন্ট মার্টিনের কি হবে? আমাদের সিলখালিতে করিডোর হচ্ছে, সিলখালি থেকে একদম 1 ঘন্টা পৌঁছে যাওয়া যাবে আরাকানে, সবকিছু পাঠিয়ে দেওয়া যাবে। হয়তো আমাদেরকে প্রলোভন দেওয়া হয়েছে যে এই রোহিঙ্গাদের সেখানে ফেরত নেওয়া হবে, কিন্তু এই রোহিঙ্গারা সেখানে যে কারণে থাকতে পারে না, সেটা কিন্তু এই আরাকান বিদ্রোহী আর্মি, বুদ্ধিস্টরা, তাদের সাথে তাদের ধর্মীয় দ্বন্দ্ব বলেন বা জাতিগত দ্বন্দ্ব বলেন, দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বন্দ্ব। তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে হচ্ছে কি, কি হতে পারে? আমরা শুধু সবাই চিন্তা করছি ভারতের 7 সিস্টার্স ভেঙে যাবে, পাকিস্তানের বেলুচিস্তান সিন্ধু ভেঙে যাবে, চীনের অরুণাচল, চীনের কাশ্মীর, মায়ানমারের কাচিন প্রদেশ ভেঙে যাবে, আরাকান প্রদেশ ভেঙে যাবে। আমাদের কিছুই হবে না। সূর্য যখন ওঠে তখন কিন্তু সব জায়গায় ওঠে। হ্যাঁ, আমি চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, কিন্তু যখন পররাষ্ট্র উপদেষ্টা বলে ফেললেন যে আমাদের সীমান্ত নিয়ন্ত্রণের বাইরে আছে এবং করিডোরের বিষয়টা বলে দিলেন, একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, আর একটা স্বাধীন সার্বভৌম দেশের বিদ্রোহী সেনাদের হাতে করিডোর তুলে দিচ্ছে। এখন শুনলাম স্টারলিংকের মানে মেইন সার্ভার এটা থাকবে কক্সবাজারে, হচ্ছে বান্দরবানে। অর্থাৎ এই স্টারলিংকটা, এটা কিন্তু শুধু মানে আমরা ব্যবহার করতে হয়তো পারবো, কিন্তু মূলত আরাকান আর বিদ্রোহী আর্মিদের জন্য। এটা যুদ্ধের অংশ, স্টারলিং যুদ্ধের অংশ। এখন এই সমস্ত কিছুর কারণে সমুদ্র বন্দর চীনকে ছেড়ে দিবেন, রাশিয়াকে কি দিবেন, ভারতকে কি দিবেন? এখন দেওয়ার আমেরিকা দিতে হবে না, আমেরিকা নিয়ে নেবে। এখন প্রশ্ন হলো 5ই আগস্টের বিপ্লবটা কি রাষ্ট্রের পরিবর্তনের জন্য করা হয়েছে না বিশেষ কোনো রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে? 5ই আগস্টের পরিবর্তনের পর, পট পরিবর্তনের পর, বিপ্লবের পর, অভ্যুত্থানের পর, শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিপর্যয়ের পর 8 থেকে 9 মাসের মাথায় আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এই যা দেখতে পাচ্ছি সেটাই কি ছিল 5ই আগস্টের বিপ্লবের লক্ষ্য? জুলাই আগস্টের এই পরিবর্তনের জন্যই কি এগুলি হয়েছে? অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, খণ্ডকালীন সরকার একটা যুদ্ধের মধ্যে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে, তাও একটা ভয়ঙ্কর পরিস্থিতির যুদ্ধ। পাকিস্তান ভারতের উত্তেজনা বিরাজ করছে, আফগানিস্তান জড়িয়ে পড়ছে, চীন জড়িয়ে পড়ছে 3 দিক থেকে, রাশিয়া এখানে জড়িয়ে পড়ছে, আমেরিকা জড়িয়ে পড়তে চাচ্ছে না জড়িয়ে পড়েছে বা তাদের নিয়ন্ত্রণে, কিছুই জানা যায়, সবকিছু পরিষ্কার। এখন আমার প্রশ্ন, কাচিন প্রদেশ হবে একটা খ্রিস্টান রাষ্ট্র, সেখানে কত পার্সেন্ট খ্রিস্টান? 87% খ্রিস্টান, 87% খ্রিস্টান, মুসলিম সামান্য। এই যে পরিস্থিতিটা চলছে, এখন কাচিন প্রদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে আর আরাকানে একটা বুদ্ধিস্ট রাষ্ট্র হবে। তারপর
আর প্রসঙ্গ আমি বাড়াতে চাই না, কারণ বিষয়টা বুঝতে হবে। আর আজকে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু, আজকের আমার পার্ট 3, এই আরাকান মায়ানমারের আরাকান প্রদেশ এবং আমাদের কক্সবাজার, এ নিয়ে আমার পার্ট 2, এরপরও আমি কথা বলবো পার্ট 3-তে। তো আজকে শুধু একটা প্রশ্ন রাখতে চাই, যে অনেকগুলি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি 5ই আগস্ট, জুলাই আগস্টের এই বিপ্লব, পরিবর্তন, অভ্যুত্থান, শেখ হাসিনার বিপর্যয়, সব কিছুই কি অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে? জাতিসংঘের মহাসচিব, মানে পেন্টাগনের জেনারেল, পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, জাতিসংঘের মহাসচিবের পাঞ্জাবি পরিধান, রোহিঙ্গাদের ভাষায় ডক্টর ইউনূস সাহেবের বক্তৃতা, সবই কি ছিল পরিকল্পিত? পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেবকে আমি ধন্যবাদ, আমার নামের সাথে কিছুটা মিল আছে, তাই বোধহয় স্বচ্ছ। তিনি পরিষ্কার করে বলেছেন, হ্যাঁ, মানবিক করিডোর দেওয়া হয়েছে এবং কাজ চলছে, হয়ে যাবে। আর বলেছেন আমাদের সীমান্ত নিয়ন্ত্রণের বাইরে, একথা তো রাগঢাক রাখার কিছু নাই। আজকে ডক্টর ইউনূস সাহেব বাকিটা খোলাসা করে দিয়েছেন। তাহলে কি আমি ধরে নিতে পারি না? এবং স্টারলিংকের কানেকশনের মেইন সার্ভার কক্সবাজার, বান্দরবনে, তাহলে কি আমি ধরে নিতে পারি না বিষয়টা কি? বললেন 80,000 না 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে। আমরা দেখলাম গত সপ্তাহে 1,13,000 রোহিঙ্গা আরো আসলো এখানে, না? তাহলে বিষয়টা কি? কোথায় আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, কোথায় আরাকান বিদ্রোহী আর্মি, কোথায় কুকি চীন, কোথায় চীন ন্যাশনাল ফ্রন্ট? এই চীন ন্যাশনাল ফ্রন্ট কিন্তু কাচিনের চীনের ন্যাশনাল ফ্রন্ট। তাহলে এই প্রশ্নটাকে উত্থাপন করা যায় না যে জুলাই আগস্টের এই পট পরিবর্তন, এই নাটকীয়তা, এই গণ অভ্যুত্থান, এই যে ডিজাইন, ম্যাটাকুলাস ডিজাইন, সব কিছু করা হয়েছে এই আয়োজনের কারণে? যে সরকার দেশের আভ্যন্তরীণ আদিকে তুলে দিয়েছেন আইনের ঊর্ধ্বে এবং সবকিছুকে তুলে দিয়েছেন তৌহিদি জনতার নামে এক শ্রেণীর মানুষের হাতে, তুলে দিয়েছেন একদম শিশু কিছু রাজনৈতিক লোকদেরকে নেতা বানিয়ে তাদের হাতে দেশের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, পুলিশ বাহিনীকে লক করে রাখা হয়েছে, সেনাবাহিনীকে হালকা করা, কিছুটা হলেও হালকা করা হয়েছে, এ সব কিছু কি আয়োজন করা হয়েছে সে কারণেই, এই আয়োজনের জন্য? তারপরও আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কি ঘটে আগামীকাল, কি ঘটে পরশু। সময় খুব কাছাকাছি, আমাদের সৌভাগ্য হবে, কিন্তু সেই সৌভাগ্যের মধ্যে বাংলাদেশের মানচিত্রের যেন পরিবর্তন না হয়। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।